হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে? চেহারা দেখা গেছে? তাকে কি দেখা গেছে? এখন পর্দানশীল হয়ে গেছে, পর্দার আড়াল, এখন আর চেহারা দেখা গেছে। আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে নাকি ওইটা 5ই আগস্টে সেই দৌর্ত প্রতাপশালী শেখ হাসিনা আজ কোথায়? তিনি কি আদৌ বেঁচে আছেন নাকি নীরবে নিভৃতে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছেন? বাংলাদেশ বিএনপি সরকারকে বা প্রথম প্রধানমন্ত্রীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা নাম্বার 1 প্রায়োরিটি। যেই মাত্র বিএনপি সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, সরকার তাদের হাতের মুঠোয়। দ্যাটস হোয়াট ইট ইজ। দিস ইজ দ্য নাম্বার 1 প্রায়োরিটি এন্ড দে আর অন কোর্স টু ডু দ্যাট। রাজনীতিতে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে। আপনি চমকে উঠবেন শুনলে, গা শির উঠবে। কি ঘটছে? র প্রধান ঢাকায় এখন। কেন র প্রধান ঢাকায়? শুধু র প্রধান না, ভারতে ভিভিআইপিদের যে সংস্থাটা নিরাপত্তা দেয়, এসপিজি, তার কর্মকর্তারা ঢাকায়। কিন্তু রয়ের প্রধান বাংলাদেশ সফর করছেন মানে এটা একটা বড় ঘটনা। কি কাজ করছেন তিনি, কি উদ্দেশ্যে আছেন? একটা সাধারণ কূটনৈতিক বার্তা হলে ফোন করা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট পাঠাতে পারে, রাষ্ট্রদূতকে ডাকা যায়। তাহলে গোয়েন্দা সংস্থার প্রধান নিজে ঢাকায় কেন? ইন্টেলিজেন্স ডিপ্লোমেসিতে কিছু বিষয় থাকে যেগুলো কাগজে লেখা হয় না। জানা গেছে শেখ হাসিনা দিল্লিতে রয়ের সেফ হাউসেই আছেন, কাজেই তাকে চুপ রাখার দায়িত্ব রয়ের উপরই বর্তায়, আর তাকে ফেরত পাঠানোর ক্ষেত্রেও রয়ের দায়িত্ব আছে। শেখ হাসিনার লাশ দেশে ফেরাতেই ঢাকায় এসেছেন ভারতীয় র এজেন্টের প্রধান পরাগ জৈন। আসসালামু আলাইকুম দর্শক, বিডি নিউজ ভিশনের নতুন একটা নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক, রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন। দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ আমরা এই ভিডিওটিতে এমন কিছু সংবাদ উপস্থাপনা করেছি যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। কারণ আমার এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের তথ্য জানতে পারবেন। তাই প্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, প্রতিদিনের এরকম গরম গরম নিউজ সবার আগে পেতে। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে মূল ভিডিওটিতে চলে যাওয়া যাক। র প্রধান পরাগ জৈন বাংলাদেশ সফর করে গেছেন। দর্শক, একই সাথে ভারতের হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত দীনেশ ত্রিবেদী, তিনিও প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করে তারপরে মোদির সাথে সাক্ষাৎ করতে গেছেন। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত উত্তেজনকর এবং তাৎপর্যপূর্ণ একটা বিষয় যে সাক্ষাৎ করে তারা সবাই উড়াল দিয়েছেন। যদিও রয়ের যে টিমটা ইনক্লুডিং এসপিজি অফিসার্স, যদিও পরাগ জৈন নিজেই এসপিজি অফিসার, আরও আছেন, তারা কি জন্যে দেশে এসেছিলেন এবং দেশে আছেন কিনা এটা নিয়েও ধোঁয়াশা আছে। যেমন রয়ের টিমটা আছেন চলে গেছেন ক্লিয়ার না, তারা বিএনপির সাথে মিটিং করেছেন তাও জানতে পেরেছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার সাথে মিটিং করেছে তাও জানতে পেরেছে, জাতীয় পার্টির সাথে মিটিং করেছে তাও জানতে পেরেছে, এবং এই মিটিং এর স্থান বুকিং টুকিং কারা দিয়েছে এটা ক্লিয়ার, এটা ডিজিএফআই করেছে। এবং এটা তারা করতে পারে, দুই গোয়েন্দা সংস্থার ইনফরমেশন এক্সচেঞ্জ করতে পারে। বাট সিভিলিয়ানদের টাস্ক, রাজনৈতিক দলগুলো বিদেশি একটা গোয়েন্দা সংস্থার সাথে মিটিং করতে পারে কিনা, এটা করছে, তাও বাংলাদেশের অন্যতম অভিজাত 5 স্টার হোটেলে বসে, এটা গোপন কোনো ডেরায় বসে না। আপনি বুঝেন যে বাংলাদেশ কোন ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। রয়ের দালাল, এটা বাংলাদেশের রাজনীতি একটা বহুল প্রচলিত একটা অভিযোগ যে রয়ের দালাল আছে। এখন প্রকাশ্যে রয়ের সাথে মিটিং করে, প্রকাশ্যে, এবং রয়ের প্রধান বাংলাদেশে চলে আসে। এর মানে কি রয়ের দালাল এটাকেও কি নর্মালাইজ করতে চান যে রয়ের দালাল এটা একটা ভালো দিক নাকি? তো দর্শক, তিনি বাংলাদেশে কেন এসেছিলেন, কি বার্তা দিয়ে গেছেন? একই সাথে দীনেশ ত্রিবেদী বাংলাদেশকে কি বার্তা দিয়ে নরেন্দ্র মোদীর কাছে ছুটে গেছেন, মোদীকে কি বুঝাবেন, মোদী কি সিদ্ধান্ত দিতে পারে, খলিলুর রহমান যে ব্রিফ করেছেন তার তাৎপর্য কি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যে বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়েছেন তার তাৎপর্য কি। দেখেন, 3টা মিটিং একসাথে প্রথমে আলোচনা করি, তারপরে প্রধানটা শেষে আসি। দীনেশ ত্রিবেদীর সাথে প্রথমে পররাষ্ট্রমন্ত্রীর মিটিং, তারপরের দিন 10 তারিখ প্রধানমন্ত্রীর সাথে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং। এই 3 মিটিংয়ের মধ্যে বিএনপি কার্যত ব্যর্থ, প্রপার বডি ল্যাঙ্গুয়েজ দেখাতে পারেনি। ভারত এই মুহূর্তে যে বাংলাদেশের শত্রু, আওয়ামী লীগের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকে যে তারা প্রশ্রয় দিচ্ছে এবং তারাই এটা শেখ হাসিনাকে শিখিয়ে দিচ্ছে, এই জন্য ভারতকে যে ধরনের অ্যাপ্রোচ দেখানো দরকার ছিল, যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখানো উচিত ছিল, এটা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দেখাতে পেরেছেন। তার মুখে কোনো হাসি ছিল না এবং পুরো ভাবেছিলেন। এটা ঠিক আছে, মিটিং করতে বাধ্য হলো, সে জায়গায়ও কিছু বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বার্তা দেওয়া যায়। কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর যে হাসি, এটা সন্দেহজনক এবং আপত্তিকর। প্রধানমন্ত্রীর মাঝামাঝি প্রধানমন্ত্রী যে হাসি দিয়েছেন, যেভাবে, প্রথম কথা হচ্ছে প্রধানমন্ত্রী সময় দেওয়াটা ঠিক হয়নি। এখানে একটা বিষয় স্পষ্ট যে এই দীনেশ ত্রিবেদীর সাথে যে প্রধানমন্ত্রী বৈঠক, এটা কিন্তু শিডিউল বৈঠক, মানে এটা বিশেষ কোনো বৈঠক না। এটা দীনেশ ত্রিবেদী বাংলাদেশে দায়িত্ব পালন করতে আসছেন, আসার পরে সাধারণত প্রধানমন্ত্রীর সাথে, সরকার প্রধানের সাথে রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন, এটি একটা কমন প্র্যাকটিস। কিন্তু দীর্ঘদিন হলো এসেছেন, কিন্তু সাক্ষাৎ দেননি প্রধানমন্ত্রী। কিন্তু এখন কেন দিতে হলো? এর মানে কি সরকারের দম ফুরিয়ে গেছে, সাক্ষাৎ না দিয়ে পারলেন না? আওয়ামী লীগের লোকজন বলছে যে সার্জিওগড়ের ধমক খেয়ে প্রধানমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে সাক্ষাৎ দিয়েছে। এই জন্য এই সাক্ষাতের টাইমিংটা খুব খারাপ, কারণ 5 আগস্টের
ভারতের ধৃষ্টতাপূর্ণ আচরণের পরপরই এই সাক্ষাৎ আরো পরে দিতেন বা না দিতেন, কারণ এটা আপনার জন্য অব্লিগেশন না, এটা ভালো হতো। আর দ্বিতীয় হচ্ছে যে ওখানে একটা বিষয় ভালো লেগেছে, ডিপ্লোমেসিতে কার পাশে কোন জায়গায় কোন সাইডে কে বসে এটার একটা তাৎপর্য আছে। সেই হিসাবে প্রধানমন্ত্রীর একদম পাশে সাধারণত পাশাপাশি চেয়ারে বসেন, এর মাধ্যমে ওয়ার্ম রিলেশনস এর একটা সিগন্যাল দেওয়া। যেমন চায়নার রাষ্ট্রদূত কিংবা এই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, তারা যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মিটিং করেছে পাশে বসেছে, প্রধানমন্ত্রী একদম পাশে বসেছে, সাইন অফ ওয়ার্ম রিলেশনস। কিন্তু দীনেশ ত্রিবেদীকে পাশে বসতে দেননি প্রধানমন্ত্রী, তার জন্য সামনের দিকে একটু দূরত্বে চেয়ার রাখা হয়েছে, বসার ব্যবস্থা করা হয়েছে। এটা একটা বার্তা যে তোমার সাথে ওয়ার্ম রিলেশন নাই, যেটা পজিটিভ, আমরা সেটাকে পজিটিভলি বলবো। কিন্তু হ্যাঁ, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, বাসুসের প্রেস রিলিজে যেটা দেখলাম, এবং শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরও ফেরত চাওয়া হয়েছে। ইটস ট্রু, বাট এই চাওয়া বা যে দাবি, এর মাধ্যমে চাপ দিয়ে একটুও দমানো যায়নি দীনেশ ত্রিবেদীকে। এই জায়গা হচ্ছে বিএনপি ব্যর্থতা। চাপ দিয়েছেন কিন্তু চাপে কাজ হয়নি। প্রমাণ, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শেখ হাসিনা এবং ওসমান হাদির হত্যাকারীদের ফেরত দিতে বলা হয়েছে, কিন্তু দীনেশ ত্রিবেদী বৈঠক শেষে যে সাংবাদিকদের সাথে কথা বলেছেন, দীর্ঘ কথা বলেছেন, অনেক কথা বলেছেন, কিন্তু সেখানে কিন্তু শেখ হাসিনা ফেরত প্রসঙ্গ একবারও বলেনি, একদম স্কিপ করেছে। তো এর মানে কি? ঘাট তারামি এটা। অবশ্যই যদি বিএনপির চাপে কাজ হতো অথবা প্রধানমন্ত্রীর চাওয়াকে গুরুত্ব দিত, তাহলে এটা সাংবাদিকদের কাছে বলতো যে এই বিষয় বলেছে, তো এটা আমরা ভেবে দেখছি বা খতিয়ে দেখছি বা পর্যালোচনা করছি। না, এটা কথাই বলেনি। এর মানে প্রধানমন্ত্রী কি বলেন এর কোনো দাম দেন না দীনেশ ত্রিবেদী। যেহেতু এ ধরনের স্বাভাবিক বৈঠকে স্বাভাবিক বলা টলা, সম্পর্ক ভালো না, এটা বুঝিয়ে দিল, একটু দূরত্বে বসতে দিলেও এই ধরনের চাপে কাজ হয় না, এজন্য এই মিটিং করাই উচিত হয়নি। যে মিটিং এ নেই, কথাই নেই, এটা এটা দ্যাট শুড হ্যাভ বিন দি আসল চাপ। তো দর্শক, এখানে দীনেশ ত্রিবেদীর পক্ষ থেকে দীর্ঘ সংবাদ সম্মেলনে একটি বারের জন্য শেখ হাসিনাকে ফেরত দেওয়া বা ওসমান হাদির হত্যাকারীদের ফেরত দেওয়ার প্রসঙ্গ আলোচনায় না আনার মধ্য দিয়ে আওয়ামী লীগের লোকজন এই আশা করছে যে না, শেখ হাসিনার দেশে ফেরা অনিবার্য হয়ে উঠছে, শেখ হাসিনাকে ভারত দেশে ফেরাবি। কারণ একই সাথে দীনেশ ত্রিবেদী এটা ভ্যালু দিলেন না, র প্রধান বাংলাদেশে এসেছে, র প্রধানের কাজ কি? আবার তিনি এসপিজি নেতা, এসপিজি সচিব, সেক্রেটারি। র প্রধান তিনি কি বলেছেন? তিনি মূলত শেখ হাসিনা আসলে কোথায় থাকবেন, ক্যান্টনমেন্টের ভিতরে রাখা যায় কিনা, কিভাবে সেফলি আনা যায়, নিরাপত্তা পরিস্থিতি কি, এই বিষয়টা দেখভাল করতে এসেছে, এই বিষয়টা কথা বলতে এসেছে। তাহলে তারা অ্যাট এনি কস্ট শেখ হাসিনা জেলে যাবে, ঠিক আছে, তারপরও শেখ হাসিনা জেলে গেলে অ্যাটলিস্ট আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, এটা তারা মনে করে। এই কারণে শেখ হাসিনাকে এক্সট্রাডিশন না, এমনিতে শেখ হাসিনার ইচ্ছায় যাতে তিনি দেশে ফিরতে পারেন, এরকম একটা আয়োজন করা সর্বোচ্চ চেষ্টা ভারত করছে। এবং নরেন্দ্র মোদীর কাছে যে এটি আলোচনা করবেন, তারা রিপোর্ট করবেন। এই জন্য ভারতের সাথে যেভাবে খেলছে, র প্রধানের বার্তা এটাই যে শেখ হাসিনাকে কোনভাবে ফেরত নেওয়া যাবে সেটা আপনারা আমাকে বলেন। এই জন্য ভারতের সাথে যেভাবে পিঠে হাত দিয়ে বৈঠক করে খেলছে, এই খেলায় কাজ হবে না, আরো কঠিন খেলা খেলতে হবে, আরো কঠিন পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নিতে হবে, তারপরে ভারতকে সাইজ করতে হবে, থামাতে হবে। আমাদের এখানে পাকিস্তানকে লাগবে, চীনকে লাগবে, তুরস্ককে লাগবে। দর্শক, আমি সম্ভবত র প্রধান কোথায় কোন হোটেলে থেকেছেন এই জন্য বারবার ওয়েস্টিন শব্দটা ব্যবহার করেছি না, রেডিসন ব্লু হোটেল। রেডিসন ব্লু সেনা তত্ত্বাবধানে নির্মিত 5 স্টার হোটেল, ওয়েস্টিন না, এখানে রেডিসন ব্লু হবে। ঢাকার কূটনৈতিক অঙ্গনে যখন ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন সমীকরণ নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই নীরবে ঢাকায় হাজির ভারতের বহুল আলোচিত গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর প্রধান পরাগ জৈন। সফরটি ছিল স্বল্প সময়ের, কিন্তু বৈঠকের জায়গা ও ব্যক্তিদের পরিচয়ে যেন লুকিয়ে আছে বড় ইঙ্গিত। ঢাকায় ব্যস্ত সময় কাটিয়ে প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেই আবার নয়াদিল্লির পথে ফিরেছেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে অনেক বড় খবর হচ্ছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর প্রধান পরাগ জৈন তিনি ঢাকায় অবস্থান করছেন। কি কারণে তিনি এসেছেন? বলা হচ্ছে সরকারি সফরে এসেছেন, কিন্তু কোনো দেশের সরকারের পক্ষ থেকেই এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। পরাগ জৈন বাংলাদেশে অন্তত 3 দিনের সফরে এসেছেন রোববার, সেই খবর আমরা জানি। সেই ক্ষেত্রে হয়তোবা আজকেই তার শেষ দিন সফরের, কিন্তু গত রাতে একটা বড় খবর এসেছে গণমাধ্যমে, এবং সেখান থেকে জানা যাচ্ছে পরাগ জৈন বাংলাদেশের প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। কি হচ্ছে পেছনে? পর্দার আড়ালে রাজনীতি কি নানাভাবে প্রভাবিত হচ্ছে? ভারতের গোয়েন্দা সংস্থা র এর প্রধান ঢাকায় অবস্থান করছেন এবং প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা র বাংলাদেশের আলোচনার অন্যতম একটা রসদ।
বাংলাদেশের রাজনীতিতেও বটেই, রাজনীতির বাইরেও সাংবাদিক সহ বিভিন্ন পেশাদার গ্রুপে রয়ের এজেন্ট রয়েছে, এই ট্যাগ অনেকেই দিতে চান। ইচ্ছা হলেই বলে দেন যে অমুক রয়ের এজেন্ট, তমুক রয়ের এজেন্ট, এই ব্যাপারগুলো বলেন। ভারতের এই গোয়েন্দা সংস্থা আমাদের ভারতে তো অবশ্যই আমাদের উপমহাদেশে ব্যাপক প্রভাব বিস্তার করার সক্ষমতা রাখে, সেটাও আমরা জানি। সেই প্রতিষ্ঠানের প্রধান যখন বাংলাদেশ সফর করছেন, সেটাকে কোনোভাবেই হালকা হিসেবে নেয়ার কোনো কারণ নেই। নিশ্চয়ই পেছনে গূঢ় কোনো কারণ রয়েছে। সেই কারণটা কি আমরা জানি না। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন তিনি, এরকম তথ্য ডেইলি স্টার নিশ্চিত করছে। ডেইলি স্টারের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ঢাকায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে প্রধানের বৈঠক। কি হলো সেখানে? রয়ের পরাগ জৈন সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AK-M শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন। ঢাকা সূত্রগুলো বলছে পরাগ জৈনের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল রোববার বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকায় এসেছে। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাদপ্তরের আমন্ত্রণে তারা বাংলাদেশের সরকারি সফর করছে, এরকমটা বলছে গণমাধ্যম। প্রতিনিধি দলের অন্য সদস্যরা অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী। পরাগ জৈন ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। একজন কূটনৈতিক সূত্র ডেইলি স্টারকে বলেছেন এটি নিয়মিত সফর। নিয়মিত সফর মানে রয়ের প্রধানকে তো এর আগে বাংলাদেশ সফর করতে দেখিনি এরকম ঘটা করে, তাহলে নিয়মিত সফর কিভাবে হয়? তিনি বলেন DGF-এর প্রতিনিধিরা যেমন নিয়মিত ভারত সফর করেন, তেমনি রয়ের কর্মকর্তারাও নিয়মিত বাংলাদেশে আসেন। নিরাপত্তা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ তাদের পর্যবেক্ষণ এবং দৃষ্টিভঙ্গি বিনিময় করে। বৈঠক শেষে প্রতিনিধি দলটি নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে, এরকম তথ্য ডেইলি স্টার দিচ্ছে। কি কথা হলো আমাদের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে, সেই ব্যাপারে একটি শব্দ ডেইলি স্টার বলতে পারেনি। তার মানে এতটাই রুদ্ধদ্বার বৈঠক হয়েছে যে বৈঠকের ভেতরের খবর আমরা জানতে পারছি না। ডেইলি স্টারের মতো গণমাধ্যম এই খবরটা বলতে পারছে না। তাহলে কি কথা হলো? সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের আলোচনার ইস্যুতে সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনার সর্বশেষ দিল্লিতে সংবাদ সম্মেলন এই সম্পর্ক আবারও তিক্ততার পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের অবস্থানটা শক্ত অবস্থান, কঠোর অবস্থান আমরা দেখছি। এমনকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর যে ভাষ্য, যে কথা কিংবা যে ল্যাঙ্গুয়েজ, তার শব্দের যে প্রয়োগ এবং তার মন্ত্রণালয়ের দেয়া আনুষ্ঠানিক প্রেস রিলিজে যে সকল শব্দ প্রয়োগ করা হয়েছে, সেই শব্দগুলো কূটনীতিতে অনেক কঠিন ভাষা এবং এই শব্দগুলো সাধারণত লিখিত কোনো প্রেস রিলিজে দেয়া হয় না, এরকম আলোচনাও ছিল। বাংলাদেশ যখন কঠোর অবস্থান ব্যক্ত করছে মৌখিকভাবে এবং লিখিতভাবে, তখন ভারতের সঙ্গে নানাভাবে নানা রকমের বৈঠক, নানা পক্ষের বৈঠক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রয় প্রধান যখন বাংলাদেশে আসছেন তখন কি শেখ হাসিনার প্রত্যার্পণ নাকি প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হচ্ছে? প্রত্যার্পণ হলে শেখ হাসিনাকে ভারত প্রত্যার্পণ চুক্তির আওতায় বাংলাদেশের হাতে হস্তান্তর করবে, মানে অ্যারেস্ট করা একজন অপরাধীকে যেভাবে হস্তান্তর করে সেভাবে করবে। আর প্রত্যাবর্তন যদি হয়, শেখ হাসিনার দিল্লি সংবাদ সম্মেলন যেহেতু ভারত সাপোর্ট করেছে, যদিও অফিসিয়ালি তারা বলছে এটার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু ভারতের সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া তো আর শেখ হাসিনা এটা করতে পারেনি, এটাই বাস্তবতা। সুতরাং এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে শেখ হাসিনাকে ভারত সাপোর্ট করছে এবং এই সাপোর্টের মাধ্যমে তারা শেখ হাসিনা দেশে ফিরে আসুন এটাও কি চাইছে। এবং শেখ হাসিনা দেশে ফিরে আসলে যেন কোনো ধরনের মানে বাজে সিচুয়েশন তৈরি না হয়, তাকে গ্রেপ্তার করা না হয়, তার ব্যাপার এবং তার দলের রাজনীতির উপরে নিষেধাজ্ঞা যেন উঠে যায়, তার দল যেন ঠিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে কি দর কষাকষি চলছে আমরা জানি না। পরাগজনের এই সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট এবং এইটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা প্রমাণ করে দেয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে এই রুদ্ধদ্বার বৈঠক। তার মানে প্রধানমন্ত্রীর প্রতিনিধির সঙ্গে বৈঠক মানে এটা এক অর্থে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠক। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে এই বৈঠক কিছু কিছু সিগন্যাল দেয়। সেই সিগন্যালগুলো এরকমটাই হতে পারে যে শেখ হাসিনা ব্যাপারে একটা সমাধানে আসতে চায় ভারত। সেটা কি সমাধান? ভারত কি বাংলাদেশের চাওয়া মেনে নেবে? শেখ হাসিনাকে অ্যারেস্ট করা অবস্থায় বাংলাদেশের হাতে তুলে নেবে? আমার মনে হয় না সেরকম কোনো ঘটনার সম্ভাবনা রয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন হঠাৎ সরকারি সফরে ঢাকা এসেছেন। তার এই সফর নিয়ে এরই মধ্যে বিভিন্ন মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। এই সফরে রয়ের প্রধান পরাগ জৈন 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তবে এই সফরের বিষয়ে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, হঠাৎ করে ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান কেন ঢাকা সফর করলেন? জানা গেছে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় আসেন রয়ের প্রধান পরাগ জৈন। এমন তথ্য প্রকাশ করেছে জাতীয় একটি অনলাইন গণমাধ্যম। ঢাকা সফরে তার সঙ্গে রয়েছেন অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রোববার দুপুরে তারা ঢাকা এয়ারপোর্টে পৌঁছান। তবে বাংলাদেশে আসার আগে চীন সফর করেছেন রয়ের প্রধান পরাগ জৈন। পরাগ জৈন ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা SPGর স্পেশাল সেক্রেটারির দায়িত্বে রয়েছেন।
কথা ছিল 24-এর 5 আগস্টের পর প্রথমবারের মতো গণমাধ্যমে মুখ দেখাবেন শেখ হাসিনা। শেষ মুহূর্তে এ নিয়ে তুমুল প্রচারণা ছিল দলীয় নেতাকর্মীদের মধ্যেও, কিন্তু শেখ হাসিনাকে কথা বলতে শোনা গেল পর্দার ওপাশ থেকেই নতুন কোনো কথা বললেন না। এতদিন ধরে যেসব বলে আসছিলেন শোনা গেল মূলত সেসবই। এ নিয়ে শোরগোল পড়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে বললেন এআই দিয়ে হাসিনার স্বর নকল করা হয়েছে, কারণ শেখ হাসিনা বেঁচে নেই। বেঁচে থাকলে মুখ দেখাতে সমস্যা কোথায়? আমরা প্রথমে যদিও শুনেছিলাম যে তিনি ব্যক্তিগতভাবে আসবেন, পরে শুনলাম অনলাইনে আসবেন, তারপর আমরা দেখলাম যে চেহারাও দেখানো হলো না। সন্দেহটা প্রথম প্রকাশ্যে তোলেন আসিফ মাহমুদ নিজেই। তার ভাষায় আমরা শুনেছিলাম তিনি অনলাইনে আসবেন, পরে শুধু একটি ভয়েস শোনা গেল, ভিডিওতে দেখা যায়নি। একই দিনে কক্সবাজারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও প্রায় একই সুরে কথা বললেন। তিনি বললেন, কিসের হাসিনা, চেহারা কি দেখা গেছে? আর এই সন্দেহ এখন আর রাজনীতিবিদদের মধ্যেই সীমাবদ্ধ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট রীতিমতো ঝড় তুলেছে, যেখানে একজন নির্দিষ্ট করেই দাবি করেছেন শেখ হাসিনা গত বছরের 19 ডিসেম্বর মৃত্যুবরণ করেছেন। পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলা হয়েছে, দাবি সত্য হলে যথাযথ মর্যাদায় সৎকারের ব্যবস্থা করা হোক, মিথ্যা হলে সাংবাদিক ও কর্মকর্তাদের সামনে হাসিনার জীবিত থাকার প্রমাণসহ ভিডিও প্রকাশ করা হোক। এই দাবির সপক্ষে এখনও স্বতন্ত্র কোনো সূত্র বা নথি সামনে আসে। এটি নিছকই একটি ভাইরাল দাবি হিসেবেই ছড়াচ্ছে। তবু নির্দিষ্ট তারিখ সহ এমন দাবি যেভাবে ছড়িয়ে পড়ছে, তাতে প্রশ্নটা এখন প্রান্তিক আলোচনা ছাড়িয়ে মূলধারার আলোচনায় জায়গা করে নিয়েছে। তবে যে অনুষ্ঠানকে ঘিরে এত জল্পনা, সেখানে হাসিনা নিছক রেকর্ড করা বক্তব্য শোনাননি, সরাসরি সংযুক্ত থেকে দর্শক শ্রোতাদের কিছু প্রশ্নেরও জবাব দিয়েছেন। কণ্ঠের ধরন, প্রশ্নের প্রেক্ষিতে রিয়েল টাইম প্রতিক্রিয়া, এসব মিলিয়ে অনেকে মনে করছেন পুরো ঘটনাকে মৃত্যু বা ডিপফেক বলে চালানোটা এক ধরনের অতি উৎসাহী অনুমান। ফলে হাসিনা মারা গেছেন গোছের দাবিকে অনেকে নিছক অতিকথন বা চমক হিসেবেই দেখছেন। তবে এর মধ্যেও কিন্তু আছে। এই বিতর্ক যতটা আবেগ ও অনুমান নির্ভর, ততটাই এর পেছনে আছে একটা ঠান্ডা মাথার আইনি ও কূটনৈতিক বাস্তবতা। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পরপরই বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তাকে ফেরত চেয়ে চিঠি পাঠায়। ভারত সরকার আজও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি, শুধু নিশ্চিত করেছে হাসিনা ভারতেই অবস্থান করছেন। প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক প্রকৃতির অপরাধের ক্ষেত্রে ব্যতিক্রমের সুযোগ থাকায় দিল্লি চাইলে এই মামলাগুলোকে রাজনৈতিক তকমা দিয়ে প্রত্যর্পণ দীর্ঘদিন ঝুলিয়ে রাখতে পারে। আইনি প্রক্রিয়াটা তাই কাগজে কলমে সচল থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তটা কার্যত ভারতের রাজনৈতিক ইচ্ছার হাতেই বন্দী। তো শেখ হাসিনা যদি জীবিতই থাকেন, তাহলে সামনে কেন আসছেন না? এই বাস্তবতা মাথায় রাখলে হাসিনার প্রকাশ্যে না আসাটা নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেও দেখাটাও সরলীকরণ হয়ে যায়। বিশ্লেষকদের একাংশের ধারণা, হাসিনা ভারতের জন্য একই সঙ্গে কৌশলগত সম্পদ এবং একটা রাজনৈতিক দায়। তাকে পুরোপুরি সামনে আনলে ঢাকার সঙ্গে সম্পর্কের টান পড়ে, আবার সম্পূর্ণ নিশ্চুপ রাখলে আশ্রয়দাতা হিসেবে নিজেদের অবস্থানের যৌক্তিকতাও প্রশ্নবিদ্ধ হয়। তাই দিল্লি একটা নিয়ন্ত্রিত মধ্যপথ বেছে নিয়েছে বলেই মনে হয়। না পুরোপুরি নীরবতা, না পূর্ণাঙ্গ প্রকাশ্য মঞ্চ। ঢাকা যখন বেইজিং এর দিকে বেশি ঝুঁকছে বা ভারতের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক তখনই হাসিনার কণ্ঠ কিছুটা বেশি সক্রিয় হয়ে ওঠে। এই প্যাটার্নও অনেক পর্যবেক্ষকের নজর এড়ায়নি। হাসিনার কণ্ঠস্বর তাই এখন অনেকটাই ব্যক্তিগত রাজনীতির চেয়ে কূটনৈতিক চাপ প্রয়োগের একটা কার্যকর মাধ্যমে রূপ নিয়েছে। তবে এসব হিসাব নিকাশের বাইরে হাসিনার নিজস্ব রাজনৈতিক সম্ভাবনাটাও যাচাই করা দরকার। 1947 সালে জন্ম নেওয়া হাসিনার বয়স এখন প্রায় 78 ছুঁই। মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফিরে ডেথ রেফারেন্স ও আপিলের দীর্ঘ প্রক্রিয়া পেরিয়ে সক্রিয় রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় বলেই মত বিশ্লেষকদের। আইন বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ফিরে এসে আদালতে রায় চ্যালেঞ্জ করার আইনি পথও খোলা আছে, কিন্তু রাজনৈতিক বাস্তবতা ভিন্ন কথা বলে। ফাঁসির দণ্ড মাথায় নিয়ে স্বেচ্ছায় দেশে ফেরাটা কোনো অভিজ্ঞ রাজনীতিকের জন্য যুক্তিসঙ্গত পথ নয়, কার্যত আত্মসমর্পণেরই নামান্তর। এই দীর্ঘায়িত অনিশ্চয়তার সবচেয়ে বড় প্রভাব পড়েছে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোয়। বহু দশক ধরে একক ব্যক্তি ও পরিবার কেন্দ্রিক নেতৃত্বে চলা একটি দল, যার বিকল্প নেতৃত্ব কাঠামো তৈরির কোনো প্রস্তুতি কার্যত ছিল না। তার শীর্ষ নেতার অস্তিত্ব নিয়ে যখন জনসমক্ষে প্রশ্ন ওঠে, তখন সাংগঠনিক বিভ্রান্তি আরও গভীর হয়। দীর্ঘমেয়াদে অবশ্য এই শূন্যতা থেকে সুবিধা নিতে পারেন এমন কেউ, যিনি হাসিনা পরিবারের বলয়ের বাইরে থেকে দলকে নতুন করে সংগঠিত করার উদ্যোগ নেবেন। যদিও এই মুহূর্তে দলের ভেতরে অতটা গ্রহণযোগ্য বিকল্প মুখ স্পষ্ট নয়। হাসিনা মারা যাক বা না যাক, 24 জুলাই আন্দোলনে তিনি যা করেছেন, বিশ্লেষকদের মতে এদেশের কোটি কোটি মানুষের কাছে তিনি এক প্রকার মৃতই, যিনি প্রচন্ড প্রতাপে জোর খাটিয়ে একদিন দেশ শাসন করেছেন। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন।
ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।